আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার এটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। এখানে আমি ইউনির খাবার রেডি করছি, সেজন্য ইউনি ওয়াশিং মেশিনের উপর বসে বসে খেয়াল করছে যে ঠিক মতন তার খাবার দেওয়া হচ্ছে কিনা। অন্যদিকে আমার ছোটো মেয়ে স্কুলে বের হয়ে যাবে, সেই জন্য সেও তাকে ডাকাডাকি করছিল, ইউনি এখানে আসো, দেখে যাও। তো এক দৌড়ে সে আবার একটুখানি গেল আমার ছোটো মেয়ের সাথে গল্প করতে। তো প্রথমেই ইউনির মাথাটা ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমার ছোটো মেয়ের মাথা ঠান্ডা করব। তার টিফিন আইটেম ভেজে রাখা হয়েছে, সেগুলোকে দিয়ে দিব। বার্গারটা কাল রাতেই আমি এনে রেখেছিলাম, এটাকে একটু সেট করে এখন ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখানে সব সময় যে কাজটা হয়, যখনই তাকে আমি বিভিন্ন রকমের আইটেম দিতে যাই, দেখা যায় যে এই বক্সের মুখটা ঠিক মতন লাগতে চায় না, আর সেও চেঁচাতে থাকে, মা অন্য একটা বক্স দাও। যাই হোক, তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে এখন বেরিয়ে যাচ্ছি। শীতের জন্য ছোটো মেয়ের স্কুলটা একটু পিছিয়ে দিয়েছে, আগে 8টায় শুরু হতো, এখন 8:30-এ শুরু হচ্ছে। তো ছোটো মেয়েকে স্কুলে দিয়ে বড় মেয়েকে আমি ডাক দিয়ে চলে গিয়েছিলাম, সে ঘুম থেকে উঠে পড়তে বসেছে। এখন তার নাস্তাও দিব, সব কিছু গোছগাছ করব। আসলে আমি সকালবেলা খুব বেশি একটা ক্যামেরা অন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এত বেশি তাড়াহুড়ায় চলতে থাকে সব কিছু, যে ক্যামেরা অন করে কাজ করাটা আমার জন্য প্যারা হয়ে যায়। এই যে দেখেন, অর্ধেক ডিম ভাজি আছে, অর্ধেক নেই, আমি পুরোটা কিন্তু ফোকাস করে এনে আপনাদের সামনে দেখাতে পারলাম না। তো একটু সবজি ভাজি করাই ছিল, আমার সবসময় এই সবজি ভাজিটা করাই থাকে বেশি করে। তো ওটা একটু গরম করে নিয়েছি ওভেনে, আর ডিমটা ভাজি করে দিয়েছি। বড় মেয়ে এখন নাস্তা খাবে, আমি একটু পরে চা খাবো, ওকে নিয়ে আমি নাস্তা করে ফেলেছি। ভাবলাম যে এদিকে টুকটাক যে জিনিসপত্র এলোমেলো আছে সেগুলিকে একটু গুছিয়ে নিই। আজকে আমার এলাকায় অ্যানাউন্স করেছে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারেন্ট থাকবে না। যদিও 9:30 হয়ে গেছে, এখনও কারেন্ট আছে। এটা দেখি খুব অবাক হচ্ছি, কারণ কারেন্ট চলে গেলে আমি আসলে কোনো ভিডিও সেভাবে করতেও পারবো না, আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো মনে মনে দোয়া করছি একটু পরে কারেন্ট যাক। ওই যে মাতব্বর চলে এসেছে, খা একটা একটা খোঁচা খা। এর আগেও একবার এটা দিয়ে আমি এই জায়গাটা সাজিয়েছিলাম, তখনও সে এসে এরকম ক্যারিকেচার করেছে। সেই সময়ও বলেছিলাম একটা খোঁচা খা, আমি অনেক খুশি হব। আজকেও তাই। এই ক্যাকটাসগুলো আমি সচরাচর ধরি না, কারণ এগুলোতে মারাত্মক কাটা। আর এই মাতব্বর এই কোনো কিছু দেখলেই হলো সেখানে এসে মাতব্বরি করতে থাকে। যাই হোক, ডিপ ফ্রিজের উপরটা মোটামুটি গোছগাছ করে এখন হাতের কাছে আরও কিছু কাজ আছে, সেগুলো গোছাচ্ছি। খুব গোছানো কোনো ভ্লগ আপনাদের সামনে নিয়ে আসিনি, রেগুলার যে কাজগুলো করে থাকি সেগুলোই টুকটাক করে ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই জোড়াতালি দিয়ে এনেছি। আসলে আপনারা জানেন আমার বড় মেয়েটার পরীক্ষা চলছে, আমার ফুল কনসেন্ট্রেশন ওখানে। আমি যে খুব ভালো ক্লিপ নিতে পারছি কিংবা ভিডিও করতে পারছি তা আমি কখনোই বলবো না। চেষ্টা করছি আপনাদের সাথে যেন আমার একটা কমিউনিকেশন থাকে, অ্যালগরিদমটা যেন ঠিকঠাক মতন চলে, সেই জন্য একটা করে ছোট ভিডিও দিয়ে আপনাদের সাথে যোগাযোগটা টিকিয়ে রাখছি, এই আর কি। নরমালি আমি চাল ডাল থেকেই ডিমটা নিই, ওখানে 109 টাকা, কখনো কখনো আবার 99 টাকা এরকমভাবে ডিম বিক্রি করে। তো এবার আর খুব বেশি প্রয়োজন ছিল বলে ওখান থেকে নেওয়া হয়নি। দোকান থেকে ডিম এনেছি, এত ময়লা ছিল, তো ধুয়ে সেগুলোকে বেশ খানিকক্ষণ আমি ঝরিয়ে নিয়ে এই যে এবার বক্সে ভরে রেখে দিচ্ছি। আর এমনিতেও আমি নরমালি চাল ডাল থেকে আনলেও সমস্ত ডিম ধুয়ে তারপরে বক্সে রাখি। তো এইগুলো কাজ করতে করতেই বড় মেয়ে আমাকে তাগিদ দিচ্ছিল, মা একটা কিছু তাড়াতাড়ি খেতে দাও, আমি খেয়ে বের হয়ে যাব। অলরেডি কিন্তু কারেন্ট চলে গিয়েছে, আমি জানালার আলোতে যতটুকু পারছি এবং আমার আরেকটা সাইডের একটু আলো আছে সেটা দিয়ে কোনো রকমে ভিডিওগুলো নিচ্ছি। আসলে এটা খুবই অন্ধকার লাগছিল আমার, বাইরে থেকে যখন আমি দেখছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে পুরোটাই অন্ধকার লাগছিল, কিন্তু এখানে আবার যখন ভয়েস দিতে এসেছি দেখলাম যে মোটামুটি দেখা যাচ্ছে। আসলে আমার এলাকার গাছের ডাল ছেঁটে দিবে বলে কারেন্টটা চলে গিয়েছে। আমার এখানে শুধুমাত্র যেটা জেনারেটরের মাধ্যমে একটু লাইট পাচ্ছি আমি। তো ওটা দিয়েই কোনো রকমে আমি ভিডিওটা করছি, তা না হলে একদম কালো হয়ে যেত, দেখাই যেত না, অন্ধকার লাগতো সব কিছু। তো এখানে আমি একটু খিচুড়ি রান্না করে নিয়েছি। আমার মেয়ের পরীক্ষা বেলা 1টা থেকে 3:30 পর্যন্ত।
আমি খুব ভালো করেই জানি এই খিচুড়ি দেখলে তার মাথা গরম হয়ে যাবে, কিন্তু তারপরেও খিচুড়িটা রান্না করে রাখলাম, অন্তত মুখে 1-2 নলা ঢুকিয়ে দিতে পারলেও মোটামুটি পেটটা ঠান্ডা থাকবে। তো ও কাজ করতে করতে আমার হাত ভিজে গিয়েছিল, আবারও ড্রেস চেঞ্জ করে এখন একদম সোয়েটার পরে এসেছি, এই ড্রেস আপেই বের হয়ে যাব সেই জন্য। এর মধ্যে আবার একটু অফ ক্যামেরায় আমি সেদিন আদা বেটেছিলাম, আজকে রসুনটা ব্লেন্ড করে নিলাম। আসলে রান্না করতে গিয়ে হঠাৎ করে যদি দেখি আদা বাটা রসুন বাটা এগুলো নেই, এর থেকে বড় ঝামেলা আর কিছু হতে পারে না। আজকেও রান্না করতে এসে দেখি রসুন বাটা একদম কমে গিয়েছে। তো তাড়াতাড়ি করে একটু রসুন বাটাটা গুছিয়ে ব্লেন্ড করে গুছিয়ে রেখে তারপর ভাবছি যতটুকু কাজ এগিয়ে রেখে বের হয়ে যাওয়া যায়। শীতটা কিন্তু বেশ কমে গিয়েছে। যে গত ১ সপ্তাহ আগেও যেই শীতটা দেখছিলাম সেই শীত নেই। তবে সাথে যেই ঝামেলাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে গ্যাস। একদম গ্যাস থাকছে না আমার এলাকায়। দেখা যাচ্ছে প্রায়ই এরকম টিমটিমা গ্যাসে নিয়ে আমাকে রান্না করতে হচ্ছে। এই চুলাটা তো পুরাই বন্ধ হয়ে গেছে। এখানে আমি মুরগি কষাচ্ছিলাম, ওটাকে এই পাশে সাইড করে রেখেছি। এই যে মুরগি এক কষানি দিয়ে সাইড করে এদিকে রেখে মাছটা বসিয়েছি। কোনোভাবেই মাছের বলক আসছে না। কোনো রকমে টিম করে এই যে এইভাবে গ্যাস চলছে। মানে আমি এই গ্যাসে কিভাবে রান্না শেষ করব আল্লাহ ভালো জানে। তো এখানে আমি যেটা করেছি, আমি চায়না থেকে যে মাল্টিপারপাস কারি কুকারটা এনেছি সেটাতে কিছু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। অন্তত এখানে আলু সিদ্ধটা হতে থাক, আর ওখানে তো আমি মুরগিটা এক কষান করে রেখেছি। ততক্ষণে যদি মাছ রান্নাটা হয়ে যায় তখন না হয় আবারও এই পাশে এনে দিব। আচ্ছা, এই মাল্টিপারপাস কারি কুকারটা কিন্তু আমার পেজে আছে, আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারেন। তবে এটা হচ্ছে খুব ছোট পরিবারের জন্য, জাস্ট নিউলি ম্যারিড কাপল কিংবা যারা হোস্টেলে পড়াশোনা করছেন, ব্যাচেলার ভাইয়ারা আপুরা আছেন যারা, তাদের জন্য। কিংবা আপনি যদি ছোট বাচ্চার মা হন, আপনি এখানে সেখানে বেড়াতে যাবেন বাচ্চার খাবারের জন্য, কোথায় খোঁজ নেবেন, কোথা থেকে বাচ্চার খাবার ম্যানেজ করবেন, খিচুড়ি কোথায় গরম করবেন কিংবা খিচুড়ি কীভাবে রাঁধবেন, আপনাদের জন্য ওই মাল্টিপারপাস কারি কুকারটা একদম পারফেক্ট একটা জিনিস। এর মধ্যে আমি চলেও গিয়েছিলাম মেয়েকে রেখে, যখন বাসায় ফিরেছি 1:45, এসে আরও দেখলাম একটা চুলায় ভালোই একটুখানি গ্যাস দেখা যাচ্ছে, আরেকটা চুলা পুরো বন্ধ হয়ে আছে। তো আমি আজকে একটু চিংড়ি দিয়ে লতি রান্না করব, সেটারই প্রস্তুতি নিয়েছি, সেটা বসিয়ে দিচ্ছি। আসলে যে সময়টায় আমার বড় মেয়েটার পরীক্ষা চলতে থাকে, ওই সময়টায় না আমি কোনো কিছুই গুছিয়ে করতে পারি না। আমার ফুল কনসেন্ট্রেশন ওখানে থাকে এবং আমার পুরো দুনিয়াটাই ওকে ঘিরে তখন ঘুরতে থাকে। মাঝে মাঝে এটা নিয়ে আমার ছোটো মেয়ে বেশ জেলাস হয়ে যায়। সে বলে, "আপির পরীক্ষা আসলে তো তুমি সব কিছুই ভুলে যাও, সব কিছু আপু কেন্দ্রিক হয়ে যায়।" তো আসলেও প্রথম সন্তানগুলোর ব্যাপারে মনে হয় আমরা বাবা-মায়েরা একটু অন্যভাবেই চিন্তা করি, তাই না? আমি জানি না, আমার কাছে মনে হয়। কারণ ছোটটা আমার ন্যাওটা, ওটা আমার পিছে ঘুরে বেড়ায়। কিন্তু বড়টা হচ্ছে বড় হয়ে গেছে, তার মতন একটা দুনিয়া তার তৈরি হয়ে আছে। তারপরেও সে যখন একটুতেই অস্থির হয়ে আমার কাছে আসে, তখন মনে হয় কিভাবে তাকে কমফোর্ট করা যায়। প্রত্যেকটা মায়েরই আসলে যার জায়গা থেকে সন্তানকে কমফোর্ট করার ধরন কিংবা বিষয়টাই আলাদা হয়ে থাকে। আমি জানি না আপনাদের আসলে ঠিক কতটুকু বোঝাতে পারলাম আমার অভিজ্ঞতা। যাই হোক, খুব অল্প আঁচে ধীরে ধীরে লতি রান্নাটা শেষ করেছি। পাক্কা 1 ঘন্টা লেগেছে। এর মধ্যে আমি গোসল শেষ করেছি, নামাজ শেষ করেছি, খাবার টেবিলে দিয়ে আমি বের হয়ে যাব। এসে আমার বড় মেয়েকে নিয়ে একসাথে খাবো। তো অত সময় আসলে নেই। ছোটো মেয়েকে এর মধ্যে স্কুল থেকে পিক করে বাসায় রেখে তারপর আবার আমার যেতে হবে বড় মেয়েকে আনতে। তো এরকম একটা মানে রাশ আওয়ারে কোনো ভিডিও নেয়া কিংবা সেটা আপনাদের সাথে শেয়ার করাটাও আসলে খুব কঠিন। সেই জন্যই বলেছিলাম ভিডিওর ১ম এ যে খুব টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং ধীরে সুস্থে সুন্দরভাবে কোনো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারছি না। তবে লতি রান্নাটা কিন্তু বেশ মজার হয়েছিল। আমি এখন ভয়েস দিতে এসে আবারও গিলছি, এই অবস্থা। এটা হচ্ছে একেবারে ৭টা-৮টার দিকের একটা ভিডিও। মেয়ের টিচার চলে এসেছে, তো ভাবলাম ওদেরকেও একটু নাস্তা দিই, সাথে আমিও একটু বানাই। একটু তেলের পিঠা বানালাম। এটার প্রিপারেশন আমি বিকেলবেলায় নিয়ে রেখেছিলাম আসরের সময়। তো মাগরিবের নামাজের পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপর ধীরে সুস্থে কিচেনে এসে পিঠাগুলো ভাজা শুরু করেছি। পিঠাগুলো কিন্তু খেতে ভালো হয়েছিল, বাট আরেকটু নরম হলে আরও ভালো লাগতো। আসলে আমি খুব বেশি একটা পিঠা বানানোর এক্সপার্ট না। এইসব জায়গায় ভুলভ্রান্তিগুলো সবসময় লিপি আপাই আমাকে ধরিয়ে দেন যে, "সালমা, তোমার এখানে ভুল, এই কারণে এমন হয়েছে, ওখানে ভুল।"
তো আর আমি খুব বেশি যে জিনিসটা ফিল করছি সেটা হচ্ছে আমার একটা ছোটো মোটো হলেও ছোট্ট একটা কড়াই লাগবে, যে কড়াইটা ভর্তি তেলে আমি পিঠা কিংবা অন্যান্য জিনিস ভাজতে পারবো। আমার তো সব ফ্রাই প্যান, আমার আসলে ছোট কড়াই নেই। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন আমি বড় বড় কড়াইতে রান্না করি, কিন্তু তেলের পিঠার জন্য যে ছোট গোল কড়াইগুলো দরকার সেরকম কোনো কিছু আমার কাছে নেই। তো এবার পিঠা ভাজতে এসে না খুব ফিল করছিলাম যে আমার একটা কড়াই কেনা খুব জরুরি। তো ইনশাল্লাহ দেখি কোনো একটা সময় কিনে ফেলবো, সামনে রমজান, তার আগে কিছু ইউটেন্সিলস কেনার প্ল্যান আমার আছে। দেখা যাক কী করি। ইনশাল্লাহ খুব শিগগিরই সেগুলো কিনে ফেলবো। আর রমজান তো বলতে গেলে চলেই এসেছে। দেখুন, যখন আমি এটা উল্টে দিচ্ছি কী পরিমাণ তেল ছিটকে এদিক ওদিক চলে এসেছে। আর ভিডিওটাও করছিলাম ক্যামেরা হাতে রেখে, আসলে ধৈর্যও কেন জানি কুলাচ্ছিল না। যাই হোক, যতটুকু পেরেছি ভাজাভাজি শেষ করে টেবিলে নিয়ে চলে এসেছি। টিচারকেও দিয়ে দিয়েছিলাম। তো এখন টিচার চলে গিয়েছে, আমরা সবাই মিলে আবার পিঠা খাবো। আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি পিঠা খাওয়ার জন্য। তো খুব ভালো হয়েছে তা বলবো না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখান থেকেই আমি এবং ইউনি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।